দেশে শিক্ষার হারে নারী পুরুষের চেয়ে এগিয়ে, ভোটের হারে নারী পুরুষের চেয়ে এগিয়ে, সন্তান লালনের হারে নারী পুরুষের চেয়ে এগিয়ে, কর্মের জায়গায় নারী আগের চেয়ে অনেকটা এগিয়ে, সেইখানে আজকে যখন আবার নতুন করে পিছনে, আমি আগে জানতাম যে ভূতের পা নাকি পিছন দিকে হাঁটে, তো আবার পিছন দিকে আমাদের যেতে হবে ভূতের মতো, এটা আমি কল্পনাই করি নাই। একটা কথা আছে যে ইংরেজিতে, যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে তৈরি হয়নি। তো আমাদের দেশে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাস্তবতা হলো আমাদের সমাজে একটা পুরুষতান্ত্রিক মানসিকতা, একটা ধর্মাশ্রয়ী, একটা উগ্রবাদী মানসিকতা আমাদের সমাজের মধ্যে ছিল। এবং আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধানটি আমরা পেয়েছিলাম, সেই সংবিধানের স্পিরিটটাই ছিল হলো এই সমস্ত পশ্চাৎপদ ধ্যান ধারণাকে সমাজ থেকে উপড়ে ফেলার। আসলে দেখুন, বাংলাদেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি, এটাকে আমরা বলে থাকি যে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, এভাবেই কিন্তু আমাদের এই জাতিসত্তা গড়ে উঠেছে। সুতরাং এই যে সাংস্কৃতিক কালচার বলেন বা সাংস্কৃতিক যে আমাদের কার্যক্রম, কর্মকাণ্ড, সব কিছুর মধ্য দিয়েই তো আমরা জাতি হিসাবে আমরা ধীরে ধীরে পরিণত হয়েছি। তো এখান থেকে বের হয়ে যাওয়া বা এই সংস্কৃতিকে লালন না করা বা এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া, এটা তো প্রশ্নই আসে না। এটা আমাদের অস্তিত্বের সাথে মিশে রয়েছে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি প্রতিদিন। এই আয়োজনে আমরা রাজনৈতিক বিষয়ে, সমসাময়িক যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব। তবে আজকের যে নতুন বাংলাদেশের আয়োজন, সেখানে আমরা নতুন বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। তিনজন অতিথি আছেন, শুরুটা তাদের সঙ্গে করব, তারপরে আসছি কি বিষয় নিয়ে আজকে কথা বলবো সে বিষয়ে আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে ডান দিক থেকে আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। আছেন নীলোফার চৌধুরী মনি, সংসদ সদস্য ও সহ সম্পাদক, বিএনপি। সেই সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাবেক ছাত্রনেতা এবং আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমন্ত্রণ আপনাদের তিনজনকে। যেটা বলছিলাম যে নতুন বাংলাদেশের আয়োজনে আজকে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলবো, আর সে কারণেই আলোচনার বিষয় আজকে ঠিক করেছি ইচ্ছার স্বাধীনতা এবং ভিন্ন মতের রক্তচক্ষু। নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একজন নারী, সম্প্রতি আপনি নিশ্চয়ই আপনার দৃষ্টির অগোচরে যায়নি, আপনি দেখে থাকবেন যে বিভিন্ন জায়গায় নারীরা নিজেদের মত প্রকাশের স্বাধীনতা বোধহয় ক্রিঞ্চিত হারাচ্ছে। নিজেরা নিজেদের পোশাকের স্বাধীনতার কথা যদি বলি, বা বাংলাদেশের যে কালচার, সেই জায়গা থেকে যদি বলি, মানুষ যখন কথা বলছে, আলোচনায় থাকার চেষ্টা করছে, বা বাংলার সংস্কৃতিকে ধারণা যদি কেউ করতে চায়, এক ধরনের ধর্মকে সেই জায়গাতে নানা রকমভাবে ধর্মের প্রলোভ এনে মানুষকে হেনস্থার চেষ্টা করা হয়। সেটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় বেশি করা হচ্ছে। আপনি জেনে থাকবেন যে আমরা যদি বলি, একদম স্পেসিফিক করে যদি আপনাকে বলি, সিলেটের একটি ঘটনা, সিলেটের বিউটি পাল, উনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পর সেই ভিডিওকে কেন্দ্র করে নানা রকম আলোচনা, সমালোচনা এবং তার উপর এক ধরনের সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল মবের বন্যা বয়ে গেল। এই সংস্কৃতি কোথা থেকে আসছে? গত 2 বছরে আমরা দেখলাম এটা আসলে বাড়ছে। কোথা থেকে আমরা এটা পেলাম? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, আসলে আমরা কোন জামানায় এসে উপস্থিত হয়েছি জানি না। বিজ্ঞান এত ছড়িয়ে ছিটিয়ে আছে, বিজ্ঞানের শীর্ষ যাত্রায় নারীরা আজকে যখন সেই আইএমএ জাহিলিয়ার মতো তাদেরকে ট্রিট করা হয়, তখন আসলে এই কষ্ট, দুঃখ এটা রাখার কোনো জায়গা নাই। যখন দেশে শিক্ষার হারে নারী পুরুষের চেয়ে এগিয়ে, ভোটের হারে নারী পুরুষের চেয়ে এগিয়ে, সন্তান লালনের হারে নারী পুরুষের চেয়ে এগিয়ে, কর্মের জায়গায় নারী আগের চেয়ে অনেকটা এগিয়ে, সেইখানে আজকে যখন আবার নতুন করে পিছনে, আমি আগে জানতাম যে ভূতের পা নাকি পিছন দিকে হাঁটে, তো আবার পিছন দিকে আমাদের যেতে হবে ভূতের মতো, এটা আমি কল্পনাই করি নাই। বাংলাদেশে নারীরা ফুটবল খেলে প্রায় বেশ কয়েক বছর হয়ে গেছে। শুধু তাই না, তাদের প্রতি ওইভাবে গুরুত্ব দেওয়া হয় নাই, তারপরেও তারা কিন্তু আন্তর্জাতিকভাবে বিশ্বের অনেক বড় বড় অ্যাওয়ার্ড নিয়ে এসেছে, যেটা আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন নারীরা। পুরুষদের এত পয়সা খরচ করার পরেও নারীরা এগিয়ে আছে। সেখানে হঠাৎ করে বলা নাই, করা নাই, ইন্টারিম সরকারের সময় দেখলাম সেই ফুটবল বন্ধ। নারীদেরকে দেখলাম টিএসসি মোড়ে নারীদেরকে অপমানিত করার, শুধু পোশাক, যেটা আপনি বললেন, জি, পোশাকের জন্য তাকে
এক ধরনের শ্লীলতাহানি শিকার হলেন। বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য আলাদা বসার জায়গাও করা হচ্ছে, হ্যাঁ, যেখানে এবং ক্যাফেটেরিয়ায় এখন সবাই ক্যাফেটেরিয়ায় একসাথে বসে। নারীদের যে জায়গাটা, যেটা বলছিলাম যে পোশাক পরার জন্য তাকে যে হেনস্থা করা হলো, সেই ছেলেকে থানায় নিয়ে যাওয়ার পরে তাকে বীরদর্পে ফুলের মালা দিয়ে গলায় দিয়ে তাকে বের করা হলো। কিংবা নারীকে টিএসসির মোড়ে যখন কুশপুত্তলিকা বানিয়ে পিটানো হলো আচ্ছা মতন। তো এবং এই নারীদেরকে আপনার শরীরচর্চা শিক্ষক বন্ধ, সাংস্কৃতিক গানের শিক্ষক বন্ধ, এই ধরনের যখন এক ধরনের নেগেটিভভাবে উত্থাপন করা হলো, শুধু তাই না, নারীদেরকে গোলাপ ফুলের সঙ্গে তুলনা করে ঘরে বসিয়ে দেওয়ার জন্য কথা বলা হলো এবং নারীদেরকে 5 ঘন্টা কিন্তু কোথা থেকে আসছে এই আলাপ আলোচনা? এই আলোচনা যেখান থেকে আসছে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সেই ধর্মকে যারা অপব্যবহার করে, ধর্মের কোথাও লেখা নাই ধর্মে পর্দার কথা বলা আছে, সেটা নারীকে না, নারী পুরুষ উভয়কেই। তো সেইখানে কেন তারা এই ধরনের কথা বলল, কেন তারা এই ধরনের কাজ করছে, এটা আমি জানি না। যে ধর্মকে ব্যবহার করে যারা অন্যায় কাজ করছে, তারা এই যে দেখেন যে বিউটি নামে যে মেয়েটা টিচার, শিক্ষিকা, উনি তো ব্যক্তি জীবনও আছে। একটা মানুষ ব্যক্তি জীবনে যেমন দুঃখের সমান কান্না করে, ঠিক তার মন ভালো থাকলে, এবং বর্ষাকাল নারীর সঙ্গে একটা সম্পর্কিত, প্রকৃতি অবশ্যই প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্কিত, সেইখানে তার মন ভালো লাগলে সে ভালো প্রকাশ করতে দোষ তো নাই এখানে। তাকে কিন্তু কোনোভাবেই আপনি যেই দেখুক না কেন, কোনোভাবেই অশ্লীলতার মধ্যে ফেলানো যায় না, বরং ভালো লাগার মধ্যে ফেলানো যায় তাকে। তাকে দেখে মনে হয় যে আমিও তো এই মজাটা করতে পারতাম। তো সেই জায়গায় তাকে নিয়ে ট্রল করা, এই যে বটবাহিনী দিয়ে যারা এইসব করাচ্ছে, তারা এই দেশে কি চায় আমি জানি না, তারা কি চায় আমি জানি না। আমি নিজে যেহেতু বটবাহিনীর শিকার অনেকবার এই বয়সে, তো আমি সেইখানে আমি বলতে চাই যে এটার অবসান কবে হবে? বিজ্ঞানকে নেগেটিভভাবে ব্যবহার করে যারা এই নোংরামোগুলো করছে, তাদের প্রতি আমি অভিশপ্ত ছাড়া আর কিছু বলতে। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে আসি। আমরা 24-এর পর দেখলাম তৌহিদি জনতার নামে এক গোষ্ঠী লোক বিভিন্ন জায়গায় নানা রকম মব কালচার চালু করলো, এবং তারপর সেটা শুধুমাত্র মাঠেই আসলে বা রাস্তায় রাজপথেই সীমাবদ্ধ থাকেনি, এখন সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আক্রমণের একটা প্র্যাকটিস চলে এসেছে। এই প্র্যাকটিসটা আসলে বাংলাদেশের সংস্কৃতিতে কি এতদিন লুকিয়েছিল, নাকি 24-এর পর অন্য কোনোভাবে কোনো পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণে এখন আসলে তারা এই জায়গাতে সচ্ছল হিসেবে তারা নিজেদের মতামত দিয়ে রাখছে? এবং যারা, যেই সকল মানুষরা যেই দেশের প্রধানমন্ত্রী চায় সংস্কৃতিকে ধারণ করতে, যেই দেশের প্রধানমন্ত্রী চায় বাংলা গান পাঠ্যপুস্তকের সাথে অ্যাড হতে, পড়াশোনার সাথে সাথে যাতে ছাত্রছাত্রীরা গান শেখে, নাচ শেখে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়, সেই দেশে এই প্র্যাকটিস কোথা থেকে এলো, কারা এই প্র্যাকটিস শুরু করলো, কোথা থেকে আমরা এগুলাকে সহ্য করবার মতো একটা মন মানসিকতাও তৈরি করছি? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় সহ-আলোচক মনি আপা, যিনি দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন। আমাদের আরেকজন সহ-আলোচক ফারুক আছেন, আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে একটা কথা আছে যে ইংরেজিতে, যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে তৈরি হয়নি। তো আমাদের দেশে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাস্তবতা হলো আমাদের সমাজে একটা পুরুষতান্ত্রিক মানসিকতা, একটা ধর্মাশ্রয়ী, একটা উগ্রবাদী মানসিকতা আমাদের সমাজের মধ্যে ছিল। এবং আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধানটি আমরা পেয়েছিলাম, সেই সংবিধানের স্পিরিটটাই ছিল হলো এই সমস্ত পশ্চাৎপদ ধ্যান ধারণাকে সমাজ থেকে উপড়ে ফেলার। কিন্তু আমরা দেখেছি যুগের পর যুগ শুধুমাত্র সংকীর্ণ দলীয় স্বার্থের কারণে এই সমস্ত পশ্চাৎপদ ধ্যান ধারণাকে লালন পালন করা হয়েছে। এবং দিনে দিনে তথাকথিত কৌশলের নামে যারা সস্তা জনপ্রিয়তা এবং সস্তা ভোটের রাজনীতি করে, তারা জনগণকে সচেতন হইতে দেয় নাই, যার ফলে আমাদের সমাজে এই জিনিসগুলো খুব ঘাপটি মেরেছিল। সর্বশেষ আমরা যেটি দেখলাম, যে ইন্টারিম সরকার যারা অত্যন্ত সুশীল ডায়ালগ দিয়ে ভিতরে ভিতরে এক মৌলবাদকে পোষণ করেছে, তার সবচেয়ে বড় উদাহরণ হলো
নারী সংস্কার কমিশনের রিপোর্ট আলোর মুখ না দেখা, এবং যে কারণে আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে জাতীয় সংসদ ভবনের সামনে নারী মৈত্রী যাত্রা বলে একটি বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল, এই বলে যে 24 তো বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, এবং মত প্রকাশের ক্ষেত্রে যে বৈষম্য, নারী পুরুষের যে বৈষম্য, সেটিও এক ধরনের বৈষম্য। এবং আমরা আরও একটি ঘটনা দেখলাম যে এই যে উগ্রবাদী বাহিনী যারা ধর্মকে আশ্রয় করে তৌহিদি জনতার নামে মব সৃষ্টি করেছে, তারা প্রথম আলো, ডেইলি স্টারের মতো দুটি স্বনামধন্য পত্রিকার হাউসে হামলা করল। আজ পর্যন্ত এর বিস্তারিত আমরা জানতে পারিনি যে কোথা থেকে পরিকল্পনা হলো, কিভাবে হলো, কারা এই তৌহিদি জনতা। এবং এই তৌহিদি জনতা বর্তমান সরকারকে গ্রাস করতে চাইছে বিভিন্নভাবে, এবং যে যে সামাজিক অস্থিরতাগুলো আমরা দেখতে পাচ্ছি এই তথাকথিত তৌহিদি জনতার নাম ব্যবহার করে এগুলো করা হচ্ছে। এখন তৌহিদ আসলে কি? তৌহিদ তো হলো যারা আল্লাহর একত্বে বিশ্বাস করে। তো বাংলাদেশে কোন মুসলমান আছে যে আল্লাহর একত্বে বিশ্বাস করে না? ফলে এই নামের অপব্যবহার করে টার্গেট কিলিং এক ধরনের করা হচ্ছে, টার্গেট অ্যাটাক করা হচ্ছে। সেই অ্যাটাকের প্রধান লক্ষ্যবস্তু হলো নারী, দ্বিতীয় লক্ষ্যবস্তু হলো মত প্রকাশের স্বাধীনতা। এবং আপনি দেখবেন যে একজন বাউল আক্রান্ত হচ্ছে, একজন মুক্তমনা লেখক আক্রান্ত হচ্ছে, সাংবাদিক আক্রান্ত হচ্ছে, সর্বশেষ এই যে বিউটি পালের কথা আমরা শুনলাম, এখন এটি তারই ধারাবাহিকতা মাত্র। এবং এটি কিভাবে হলো দেখেন, আমাদের দেশের সমাজ সংস্কৃতিতে আমরা কি দেখি? আমরা আব্বাস উদ্দিনের নাম জানি, যিনি তার পল্লী গীতির জন্য বিখ্যাত। আমরা পল্লী কবি জসিম উদ্দিনের নাম জানি, সেই দেশে আসলে সেই দেশে আমরা লালন ফকিরের নাম জানি, আমরা মহর্ষি মনমোহন দত্তের নাম জানি, আমরা ওস্তাদ আলাউদ্দিন খান নাম জানি। জি জি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আমি আপনার কথা একদমই বুঝতে পারছি। সেই দেশে আপনি দেখেন একে একে সিনেমা হলগুলোকে বন্ধ করে দেওয়া হলো, আমাদের দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়া হলো। ব্রাহ্মণবাড়িয়ার সেই ছবি কিন্তু আর প্রচারিত হয়নি ব্রাহ্মণবাড়িয়ায়, যে ছবি নিয়ে নাট্য আন্দোলন আপনি দেখেন, আমাদের দেশে একসময় পথনাটক ছিল, বন্ধ করে দেওয়া। আবৃত্তি শিল্প ছিল, এই আবৃত্তি, গান, নাটক এবং স্কুলগুলোতে যে কালচারাল কম্পিটিশন ছিল, খেলাধুলা ছিল, সবগুলোকে গ্রাস করেছে কারা? গ্রাস করেছে এক ধরনের পশ্চাৎপদ ধ্যান ধারণা। জি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সেই জায়গা থেকে আরো প্রশ্ন আসবে কিছুক্ষণের মধ্যে। আপনার আরেক সহ-আলোচকের কাছে যেতে চাই। ফারুক হাসান, আপনি শুনলেন একই রকম প্রশ্ন আসলে আপনার কাছেও। গণ অধিকার পরিষদ অর্থাৎ আপনার দল বিকল্প ধারার রাজনীতিতে বিশ্বাস করে। আপনার দল থেকে আপনারা কি চিন্তা করেন? বাংলাদেশের সংস্কৃতি মনা মানুষ বেঁচে থাকবে, থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, বাংলাদেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি, এটাকে আমরা বলে থাকি যে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, এভাবেই কিন্তু আমাদের এই জাতিসত্তা গড়ে উঠেছে। সুতরাং এই যে সাংস্কৃতিক কালচার বলেন বা সাংস্কৃতিক যে আমাদের কার্যক্রম, কর্মকাণ্ড, সব কিছুর মধ্য দিয়েই তো আমরা জাতি হিসাবে আমরা ধীরে ধীরে পরিণত হয়েছি। তো এখান থেকে বের হয়ে যাওয়া বা এই সংস্কৃতিকে লালন না করা বা এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া, এটা তো প্রশ্নই আসে না। এটা আমাদের অস্তিত্বের সাথে মিশে রয়েছে। আমরা যদি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কথা বলি, এই মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। এখানে ছিল নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সবার সম্মিলিত লড়াইয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু পাকিস্তানের হাত থেকে দেশটাকে স্বাধীন করেছি। তারপরে দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ যে 24-এর গণঅভ্যুত্থান, আপনি বলুন তো এই গণঅভ্যুত্থানের পাশাপাশি একজন বোরখাওয়ালা নারী আর একজন ওই যে পশ্চিমা পোশাক পরা নারী পাশাপাশি হাঁটে নাই, স্লোগান দেয় নাই? তাহলে আপনি কিভাবে এখানে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে টার্গেট করে এরকম একটা ট্যাগিং দিতে পারেন? এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ ছিল, নারীরা ছিল, এখানে যেমন বোরখাওয়ালি ছিল তেমন এখানে পশ্চিমা পোশাক পরা নারীরাও ছিল। সুতরাং এভাবেই কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। এখন ধরেন কোনো নারীকে কোনো একটা গোষ্ঠী যদি কটাক্ষ করে, তাহলে সেই কটাক্ষের বিরুদ্ধে তো আমাদের দাঁড়াতে হবে, কথা বলতে হবে। তার জন্য নির্দিষ্ট আইন আছে। আপনি ধরেন একদিকে বলবেন আমরা আইনের শাসন চাই, তাই তো আইনের শাসন যদি আপনি চেয়ে থাকেন তাহলে আইনে যা আছে তার ব্যত্যয়টা ঘটানোর কোনো সুযোগ নেই, আছে কি? যেমন ধরেন আপনি ওই যে আমরা কিছুদিন আগে দেখলাম না, সাতক্ষীরায় জামাতের একজন এমপি একটা কুকর্ম করেছে, আমরা সাথে সাথে কিন্তু এটার তীব্র প্রতিবাদ করেছি। অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিতে হবে। জামাতকে আমরা বারবার বলেছি যে এরকম একজন দুশ্চরিত্র ওলা ব্যক্তিকে কোনোভাবে আপনাদের দলে রাখতে পারেন না। জামাত বহিষ্কার করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সরকারকেও বলেছি যে উনি কোনোভাবে এই পার্লামেন্টে বসতে পারেন না, এই পার্লামেন্ট অপবিত্র হয়ে যাবে। উনি এখনও পদত্যাগ করেন নাই, আমরা চাই উনি পদত্যাগ করুক বা ওনার বিরুদ্ধে আইন অনুযায়ী যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার আছে নিতে হবে। সেকেন্ড আরেকটা অপশন আছে, এই অপশনটা নিয়ে কেউ আলোচনা করেন না। সেই অপশনটা কি? এই যে তার গৃহে
যারা সিসিটিভি ক্যামেরা লাগালেন এবং এই ভিডিও ফুটেজ যারা সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন, জি। আপনি কি মনে করেন বাংলাদেশের আইন অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ? নিশ্চয়ই জানেন আপনি। প্রাইভেসি লঙ্ঘন করে আমাদের সংবিধানেও লেখা রয়েছে যে প্রত্যেকটা নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা দেবে রাষ্ট্র। তাহলে এই যে আপনি একজন নাগরিক হয়ে আরেকটা নাগরিকের নিরাপত্তা হরণ করলেন, দ্যাট মিনস আপনি সংবিধান লঙ্ঘন করলেন, একই সাথে বাংলাদেশের যে বিধিবদ্ধ আইন এই আইনও আপনি ভায়োলেট করলেন। তার মানে আপনি একটা বড় ক্রাইম করেছেন। কিন্তু ওই যে গোষ্ঠীটা, শেষ করে প্লিজ, একটা জায়গায় এখানে কথা বলছেন, একটা বেডরুম, আমি আসছি, আপনাকে শেষ করতে দিব। আপনি একটা বেডরুমের কথা বললেন, বেডরুমের বাইরেও কিন্তু নানা রকম ফুটেজ তারপরে আমরা পেয়েছি। সেই জায়গায় তো আসলে অপরাধ। আমি সেটা বলছি না, আমাদের আইন যেটা বলে, আমি আইনের কথা বলছি, যে আমাদের লয়ার আছেন, আইন কি বলে জানেন? শুধুমাত্র আইন আপনি ব্যবহার করতে পারেন। ফারুক হাসান, আপনি আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা শুনুন। আবার শেষ করতে হবে তো, আমি শেষ করি। আপনি যখন আইনের শাসন চাইবেন একটা রাষ্ট্রে, দ্যাট মিনস আইন যা বলে আপনি এর বাইরে যেতে পারবেন না। আইন কি বলে জানেন? এখানে যদি একটা অপকর্ম হয়, আপনি এটা ভিডিও করতে পারবেন না, এটা আইনে নিষেধ। আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান, নির্দিষ্ট এজেন্সি আছে, দায়িত্বশীল প্রতিষ্ঠান আছে, তাকে জানান। কিন্তু আপনি তো সেটা করেন না। আপনি কি করলেন? ফেসবুকে ছেড়ে দিলেন, একটা জনমত তৈরি করলেন। হ্যাঁ, এটার সামাজিক একটা পার্সপেক্টিভ আছে, সামাজিক ইম্প্যাক্ট আছে, যে ইম্প্যাক্টের কারণে আজকে এই ঘটনা ব্যাপক আলোচিত। আমরা এটা অস্বীকার করছি না। এই যে একটা সামাজিক ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টের কারণেই ওই যে নারীদেরকে নানাভাবে হেনস্থা করার যেটা প্রবণতা, ওভাবেই কিন্তু উঠে আসে, ওভাবে উঠে আসে। মানে এই কালচারটা ভাবে গড়ে উঠেছে। এই যে কি নাম বললেন, বিউটি পাল, তিনি একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ছেড়েছেন। আমি এখানে কোনো অপরাধ দেখি না তো। এখন এই যে তাকে শোকজ করলো, কে শোকজ করলো বলেন তো? তাকে শোকজ করেছে তাকে একটা প্রতিষ্ঠান করেছে, ওই প্রতিষ্ঠান থেকে। এখন ওই প্রতিষ্ঠানের দায়িত্বে কে রয়েছে? নিশ্চয়ই কোনো ইমাম কিংবা মুয়াজ্জিন ওই প্রতিষ্ঠান চালান না। চালান কি? চালান না। তাহলে যে প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন বা যিনি কর্মরত, তিনি সেই প্রতিষ্ঠান তাকে শোকজ করেছে এবং এটা সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু ইতিমধ্যে তাদের কনসার্নের বিষয়টা আসছে। সম্ভবত দেখলাম শিক্ষামন্ত্রী এটা নিয়ে বক্তব্য দিয়েছেন। এখন কথা হচ্ছে, দায়িত্বশীল যে প্রতিষ্ঠান তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করলেন, তিনি কি আসলে এই জিনিসটা বুঝেন না যেটা আসলে বাংলাদেশের আইন পরিষ্কার। কিন্তু জি, আমার সময় শেষ, আমাকে বিরতিতে যেতে হবে। ফারুক হাসান, আপনাকে বিরতিতে যাবার আগে আমি একটু আপনার একটা জায়গায় আসলে বলে যাই। আপনি বলেছেন বেডরুমের নিরাপত্তা যারা মানে আসলে নিরাপত্তা তো দেওয়া সম্ভব নয়, কিন্তু সেই সিসিটিভি ফুটেজ যারা লিক করেছে নিশ্চয়ই এটা অপরাধজনক কাজ। কিন্তু আসলে পাবলিক প্লেসে যখন একজন আসলে কোনো অপকর্মে লিপ্ত হবে, সেই জায়গাটায় আসলে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের জন্য কঠিন হবে। জি, ধরেন এই যে ভিডিওটা ছাড়া হলো, জি, অপরাধ কে করেছে? ওই মুরব্বী করেছে বা ওই এমপি করেছে। এখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আসার কারণে তার পরিবার, আত্মীয় স্বজন এখানে এফেক্টেড হয় নাই। পাবলিক প্লেসে আপনি যখন পাবলিক প্লেসে কোনো কিছু করবেন, সেটা এটা তো তার জন্য আইন আছে বাবা। ধরেন আপনি ভিডিওটা করেছেন, আপনি এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে পারতেন। আপনি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে ওই যে নারীটার আজকে মানে সামাজিকভাবে তিনি কিন্তু ব্যাপকভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিপূরণ রাষ্ট্র কি তাকে দিতে পারবে? আমরা দিতে পারবো? সুযোগ নেই। রাষ্ট্র আসলে যারা পরিচালনা করতে চায়, ধর্মের আইনের শাসন যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের কাছেই যখন আইন, নারী, দেশ নিরাপত্তা নয়, তখন নিরাপদ আসলে আমরা কোথায় থাকবো, সেটি বড় প্রশ্ন। আমি আপনার কাছ থেকে সেই প্রশ্নটা এক্সপেক্ট করেছিলাম ফারুক হাসান। আরও একটা বিরতিতে যেতে চাই। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, বিরতির পর ফিরব। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আপনারা এখন যারা সঙ্গে যুক্ত হয়েছেন, আমন্ত্রণ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ফারুক হাসান আছেন। নীলুফার চৌধুরী মনি, যে বিষয় নিয়ে আলাপ করছিলাম আমরা দেখলাম যে বর্তমানে নতুন যেই রাজনৈতিক দলগুলো সচল, সক্রিয়, তাদের মধ্যে এক ধরনের নতুন করে রাজনীতিকে শেপ করার একটা চেষ্টা চলছে। আমরা সম্প্রতি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে লিখেছেন যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। মূলত কক্সবাজার এবং গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে মিটিং এবং মিছিল হয়েছে, তিনি অভিযোগ করেছেন, তার দাবি যে এগুলো বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগন্যালে হয়েছে। এ বিষয়ে আপনি কিছু জানেন কিনা? আপনার দলের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে এভাবে কথা বলা হচ্ছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী দম ফেলার টাইম নাই, সে তার এত খায় কাজ পড়ে নাই যে এইসব মিছিল করাইতে হবে। মিছিল করালে নিজের দলের অনেক লোক আছে, বললে দল নিজেই মিছিল করবে। আমাদের কারো হেল্প লাগে না, কারো হেল্প দিয়ে ওইভাবে মিছিল করানোর দরকার পড়ে না, আমরা নিজেরাই পারি। তো সেইটা যারা বলেছে, যারা জল ঘোলা করে খেতে চায়, তারা এই কথাগুলো বলেছে আমি মনে করি। এক কথায় আমি বললাম।
তাহলে এই যে মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নানা রকম আলাপ আলোচনা হয়, বলা হচ্ছে উনি আপনি জানেন রাজনীতিতে সচল নানা রকম আলোচনা করা হয়, বেশ সমালোচনাও করা হয় তাকে নিয়ে। আপনি কি মনে করেন যে নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন এই ধরনের বার্তা আসে, বিএনপি সেগুলোকে আসলে কিভাবে ট্যাকল দিতে চায়? বিএনপি একটা উদারনৈতিক দল, মধ্যপন্থা দল। বিএনপি ওগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বিএনপির মাথা ব্যথা করে না। সালাউদ্দিন আহমেদ একজন নির্যাতিত মানুষ, আমরা ওইভাবে তাকে চিন্তা করি। অনেক দিন, অনেক বছর প্রতিবেশী রাষ্ট্রে তাকে বন্দি করে একরকম রাখা হয়েছিল। সে সেইখানে বসে বসে সময়টাকে নষ্ট করে নেই, প্রচুর স্টাডি করেছে। এমনিই উনি স্টুডেন্ট হিসেবে ভালো, ল থেকে পাশ করেছে, বিসিএস ক্যাডার ছিল। অনেকগুলো জিনিসই তার জীবনের সাথে ছিল, যেটা বিভিন্ন জায়গায় আমলাতান্ত্রিক কাজ করতে গেলে প্রায় প্রতিটা সেক্টরই কিছুটা জানা হয়ে থাকে। তো উনি একসময় ম্যাডামের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, উনি তার পিএস ছিলেন, তারপরে মিনিস্টার ছিলেন, তারপরে এই যে 9 বছর উনি আটকা পড়ে উনি বসে বসে পড়ালেখা করেছেন। সেটা যখন উনি এইখানে যখন সঠিক টাইমে সঠিক কথাটা বলেন, তখন উনি অনেকের কাছে চক্ষুশূল হয়ে যান। এটাই আমি মনে করি এক কথায় সালাউদ্দিন আহমেদ সম্পর্কে আমার যেটা বলার। এবং উনি কাউকেই ওইভাবে যে মানে ক্ষমা করে কাজ করা সেটাও না, যেটা মনে হয় যে এটা বলা উচিত উনি ওইটা বলেন। এতে হয়েছে কি, অনেকের চক্ষুশূলের জায়গায় উনি দাঁড়িয়ে আছেন। তারপরে আবার দলে তার অবস্থানটা আসছে ভালো, যেহেতু সে ভালো বলতে পারেন, ভালো কাজ করেন, তো দলে অবস্থান ভালো। এটার জন্য অনেকের মনে করেন যে যারা চায় যে বিএনপি খুব খারাপ অবস্থায় থাকুক, বিএনপি যেন কিছুই না বলতে পারে, না করতে পারে, সেই মানুষগুলো যারা, তাদের ভালো লাগে না এই কাজগুলো তার। সেইখান থেকে আমি মনে করি নিন্দুকরা যা করে তাই করছে তারা, অন্য কিছু না। ফারুক হাসান, যে বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলাম আমরা, রাজনীতির নানা মোড় নিয়ে কথা তো আসলে বলতে চাই। দেশের সার্বিক পরিস্থিতি যেরকম দেখলাম, রাজনীতিতেও এক ধরনের পরিবর্তনের আবার দেখতে পাচ্ছি। নানা রকম বিষয়, প্রতিদিন নতুন নতুন টপিক আসে। আমরা দেখলাম যে সাদিক কায়ুম, তিনি ডাকসুর নিজের যে পদ সেখান থেকে উনি বের হয়েছেন এবং তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সামনে নির্বাচন করতে চান। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলবেন, সেক্ষেত্রে এনসিপি, জামাত, এরা তো আসলে আপনারা যেমন বলেন যে এনসিপি এবং জামাত একই রকম একটি দল, যদিও তারা বলছে ভিন্ন ধারার রাজনীতি করছে। এখন তাহলে আমরা তো শুনেছিলাম যে এর আগে এনসিপির পক্ষ থেকেও সেখানে আসলে ক্যান্ডিডেট দাঁড়াবেন। কেমন হতে পারে সামনের দিককার রাজনীতি ঢাকার মেয়র নির্বাচনকে কেন্দ্র করে, আপনি ধারণা দিতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, স্থানীয় নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা সরকার এখনো দেয় নাই, তবে আমরা আন্দাজ করতে পারছি যে এই বছরের শেষের দিকে হয়তো বা স্থানীয় নির্বাচনগুলো শুরু হবে, আমরা ধারণা করছি। তো যাই হোক, আবার কয়েকদিন আগে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন আগামী বছরের শুরুর দিকে। তো যাই হোক, সরকার যখন সিদ্ধান্ত নেবে তখনই হবে। দ্বিতীয়ত হচ্ছে, সাদিক কায়েম ইতিমধ্যে খুব সম্ভবত জামাতের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রার্থী হচ্ছেন, এটা মোটামুটি প্রায় কনফার্মই বলা যায়। কিন্তু এখানে আমার একটা ভিন্ন মত বা দ্বিমত আছে, যে যেহেতু সে জনগণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ভিপি, সুতরাং তার উচিত ছিল এই ভিপির যে মেয়াদ, এই মেয়াদ পূর্ণ করে এরপরে এই সিদ্ধান্তটা নেওয়া। সে জাতীয় রাজনীতি করতে পারে কিংবা কোনো রাজনৈতিক দলীয় রাজনীতি করতে পারে, এটার কোনো বাধা নেই, যেহেতু আমাদের আইন সংবিধানে এই বিষয়গুলো বিধিনিষেধ নেই, সুতরাং এটা করতেই পারে। কিন্তু কথা হচ্ছে, ছাত্ররা তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করেছে, যে ছাত্রদের অধিকার আদায়ে সে কাজ করবে 1 বছর, ডাকসুর মেয়াদ 1 বছর। তো সুতরাং সে কিন্তু 1 বছর না যাওয়ার আগেই এখন সে তার যে দল বা তার যে দলীয় রাজনীতি, সেই দলীয় রাজনীতিতে পুরোপুরি সক্রিয় এবং ইনভলভ। এই জিনিসটা একদিক দিয়ে ছাত্ররা কিন্তু তার কাছ থেকে তাদের যে প্রত্যাশা, ডিমান্ড বা আকাঙ্ক্ষা ছিল, এখান থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয়ত, সে ছাত্রদের সাথে ওয়ান কাইন্ড অফ কমিটেড, সেটা ওই কমিটমেন্ট দিয়েই আসছে, সেখান থেকে কিন্তু সে আসলে কমিটমেন্ট রক্ষা করতে পারছে না। তো সে যদি ছাত্রদের এই কমিটমেন্ট রক্ষা করতে না পারে, তাহলে জনগণের দ্বারা নির্বাচিত হলে জনগণের কমিটমেন্ট কতটুকু ভবিষ্যতে সে বাস্তবায়ন করতে পারবে বা রক্ষা করতে পারবে, এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। দ্বিতীয়ত হলো এনসিপির যে বিষয়টা। এখন দেখেন, বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট আইডিওলজি আছে, বিএনপির, জামাতের, আমাদের গণ অধিকারের, এনসিপির, হোয়াট এভার, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আইডিওলজি। এখন ধরেন যারা জামাতের নেতৃত্বাধীন যে জোট বা ঐক্য, যে ওই ঐক্যে যারা আছে, তাদের বিষয়টা ধরেন যে তারাই ভালো বলতে পারবে। আবার ধরেন যে যারা বিএনপির নেতৃত্বে বা এই জোটে আছে বা এই সমঝোতায় আছে, তারা তাদের বক্তব্যগুলো দিতে পারবে।
কারণ আমরা সবসময় নতুন রাজনীতি এজন্যই চাই যে পুরাতন রাজনীতিগুলো বাংলাদেশে ফেইলিওর হয়েছে। পুরাতন রাজনীতির মাধ্যমে এদেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন তারা পায় নাই 1971 থেকে শুরু করে। কিন্তু নতুন রাজনৈতিক দল যারাই আসলে নতুন রাজনীতি করতে চায় তাদেরকে আমরা দেখি পরে ভেঙে যায়, দল ছেড়ে দেয়, অন্য বড় রাজনৈতিক যাদেরকে আসলে যাদের বিপরীতে দাঁড়াতে চায়, যেই রাজনীতি তারা করতে চায় না তাদের ছত্রছায়ায় বাকি সময়টা রাজনীতি করে পার করে তারা। এখানে তো জনগণের কোনো দোষ নেই, এই স্বপ্নটা তো জনগণের। এখানে এটা কি ফারুক হাসানের স্বপ্ন না, বা আমার এটা ধরেন যে স্বপ্ন না, বা আমার দলের না, এটা জনগণের স্বপ্ন। জনগণ ভিন্ন কিছু চাই, জনগণ ভিন্ন ধারা রাজনীতি চাই, কারণ তারা এই 50 বছর গতানুগতিক রাজনীতি দেখে দেখে বিরক্ত, ত্যক্ত। সুতরাং এখান থেকে তারা নতুন কিছু চাই, নতুন পরিবর্তন চাই। এখন এই নতুনের স্বপ্ন দেখিয়ে আমি যখন নিজেই ওই পুরাতন তন্ত্রে বিভোর হয়ে যাই, বা নিজেই আমি বিকৃত হয়ে যাই, সোল্ড হয়ে যাই, কিংবা আমার যে আদর্শ, এই আদর্শ থেকে আমি চ্যুত হয়ে যাই, আদর্শচ্যুত হয়ে যাই, এই দোষ কিন্তু আমার। আমি লোভে পড়ে বা নানান কারণে আমি আদর্শচ্যুত হয়ে গেছি, বা জনগণের ওই আকাঙ্ক্ষা আমি আর পালন করতে পারছি না, ধারণ করতে পারছি না, বাস্তবায়ন করতে আমার মধ্যে আর ওই আগ্রহটা নাই, দোষ কিন্তু আমার। সুতরাং যারা ধরেন ওই নতুনত্বের স্বপ্ন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, এই দোষ একান্তই তাদের, এবং তাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং নেবে। আবার হয়তো ভবিষ্যতে জনগণ আরো কার কাছ থেকে এই স্বপ্নটা দেখবে। এই স্বপ্নটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো দলের কিংবা গোষ্ঠীর না, এটা জনগণের। যারা স্বপ্ন দেখায় তারা স্বপ্নটা ধরে রাখতে পারে না, সেটাই বলছিলাম। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, একটু বলতে চাই যে জামাত কি আসলে, বা জামাত বা শিবির যারা এই রাজনীতি করে তারা কি শুধু ক্ষমতাই চায়? অর্থাৎ প্রথমে একটা ক্ষমতার প্ল্যাটফর্ম চায়, তারপর সেই প্ল্যাটফর্মটা হাসিল হয়ে গেলে আরও একটু ক্ষমতা চায়, তারপর ক্ষমতার উচ্চ শিখরে উঠতে চায়। এটা কি জামাতের রাজনীতির প্যাটার্ন? আপনি কি মনে করেন? জামাতের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, জামাত ঐতিহাসিকভাবে একটা সুযোগ সন্ধানী দল। আপনি দেখেন এই জামাত তার জন্মলগ্ন থেকে কখনোই সাধারণ মানুষের পক্ষে শোষণ এবং উপনিবেশের বিরুদ্ধে দাঁড়ায়নি। ব্রিটিশ আমলে তারা ব্রিটিশের দালালি করেছে। পাকিস্তান যখন আবার এই দেশের মানুষ যখন পাকিস্তান চেয়েছে, তারা তখন পাকিস্তান চায় নাই। যখন পাকিস্তান প্রতিষ্ঠা হলো তখন তারা আবার পাকিস্তানের দালালি করেছে। যখন বাংলাদেশ জন্ম নিতে চেয়েছিল, বাংলাদেশের জন্মের তারা প্রকাশ্যে বিরোধিতা করেছে এবং গণহত্যার সহযোগী হয়েছে। এবং সব সময় তারা সরকার এবং এস্টাবলিশমেন্টের পক্ষে থেকেছে। এবং আপনি দেখেন যে বিগত সরকারের আমলেও তারা গুপ্ত হিসাবে আওয়ামী লীগের ভেতরে থেকে কি সুযোগ সুবিধা নিয়েছে এটি আজকে সর্বজন বিদিত। ফলে তারা গ্রাম দেশে একটি কথা আছে, আমরা শুনেছি সেরকম গ্রামের মানুষের মুখে, সেটা হলো এই যে ঘরের ইঁদুর হয়ে থাকে এবং ঘরের ভেতরের বেড়াগুলো কাটতে থাকে। তো জামাত বিএনপির ভিতরে ঢুকেছিল, জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকেছিল, এবং এখন তারা তাদের জন্য একটা অনুকূল পরিবেশ পেয়েছে। এই পরিবেশ পেয়ে তারা ভাবছে যে তারাই গোটা দেশটা একসময় পরিচালনা করবে, এবং সেই লক্ষ্য থেকেই সব ধরনের বন্দোবস্তকে, অর্থাৎ যে সমস্ত ব্যবস্থাগুলো আমাদের দীর্ঘদিনের অর্জন, অর্থাৎ আমাদের দেশের বহুদলীয় গণতন্ত্র, আমাদের দেশের মানবাধিকার, আমাদের দেশের দেশীয় সংস্কৃতির চর্চা, এই সমস্ত চিন্তার ভিত্তিমূলে তারা আঘাত করছে। এবং সে আঘাতটা করার সুযোগ পেয়েছে অন্তর্বর্তী সরকার, তাদেরকে সে সুযোগটা করে দিয়েছিল। এবং যেই জায়গাটা আজকের স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো করেই বলেছিলেন পার্লামেন্টে, যে কেউ ছিল যমুনার অন্দরে আর কেউ ছিল যমুনার কিনারে। এই যে সালাউদ্দিন সাহেব যে একটা উপমা দিয়ে বলেছিলেন যে যমুনার অন্দরে এবং যমুনার কিনারে, এর মধ্য দিয়ে বিষয়টি আমাদের কাছে খুব পরিষ্কার যে কিভাবে অন্তর্বর্তীর ঘাড়ে ভর করে বাংলাদেশকে আবার পুরাতন পরাজিত পাকিস্তানি ভাবাদর্শের দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটাই কিন্তু তারা করছে। এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে তাদের শব্দবোমা একের পর এক শব্দবোমা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে। আরো শুনবো আপনার কথা, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন, আবারও বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলোচনায় ফিরবো আরো একবার। ফারুক হাসান, রাষ্ট্রপতি অপসারণে 24-এর পরে যারা আসলে ভূমিকা রেখেছেন, আপনি তাদের নাম প্রকাশ করেছেন, একটু আমাদেরকেও বলুন কি বলার ছিল আপনার সেই জায়গাটা। না, এটা আমি কিছুক্ষণ আগে যে একটা পত্রিকায় দেখলাম বিষয়টা। আসলে আমি এই জন্যই এই বক্তব্যটা দিয়েছি যে আমরা গণঅভ্যুত্থানের পরে ধরেন যে পতিত ফ্যাসিবাদের রেখে যাওয়া যে অন্যতম কমান্ডার যিনি, আসলে এটা তো আমাদের প্রত্যাশা ছিল না। আমাদের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, জনগণ তাকে উৎখাত করেছে, একই সাথে রাষ্ট্রপতিও তার সাথেই বিতাড়িত হবেন বা উৎখাত হবেন। কিন্তু তাকে রেখে দেওয়ার পিছনে আমি মনে করি সবচেয়ে বড় দায়িত্ব ডক্টর ইউনূস এবং তার সরকারেরই। আমরা তার অপসারণে কিংবা তার পদত্যাগের জন্য আন্দোলনের ডাক দিয়েছিলাম, এবং আমরা ধারাবাহিক 2-3 দিন আন্দোলন করেছি। এবং ওই আন্দোলনের এক পর্যায়ে আমরা বঙ্গভবনের সামনে কিন্তু অবস্থানও নিয়েছিলাম যে যতক্ষণ না পর্যন্ত তৎকালীন কারা মানা করেছে আপনাদের?
তখন যারা ওই অ্যাডভাইজার ছিলেন, বিশেষ করে নাহিদ, আজকে তিনি এনসিপির আহ্বায়ক মাহফুজ আলম, তারা তো আমাদেরকে একবারে এক প্রকারের মানে বাই ফোর্স এবং হুমকি ধামকিও ওই সময় দিয়েছে যে কি আপনারা বলেছিলেন তখন? এই আন্দোলন, আমার ফোনে তো প্রায় শত শতবার কল করেছে ওই সময়, আমি যেহেতু ফ্রন্টে ছিলাম ওই আন্দোলনে, এবং তারা পরিষ্কারভাবে বলেছে যে আপনারা এখান থেকে আন্দোলন গুটিয়ে আপনারা চলে যান বা আন্দোলন বন্ধ করেন, না হলে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। আমরা বললাম এটা তো জনগণের দাবি, আপনাদেরও দাবি, তো সুতরাং এটা আপনারা প্রধান উপদেষ্টাকে বলেন যে ওনাকে সরাতে হবে, আপনারা তো আমাদেরকে এইভাবে মানে করতে পারেন না। তখন বলছে যে না, এখন সরানো যাবে না, এখন এই বিষয়ে কথাই বলা যাবে না, এখন একটা সিস্টেমে আমরা ঢুকে গেছি বা একটা সিস্টেমে চলতেছে দেশ। তাহলে এখন কেন তারা হ্যাঁ, এটা একটি প্রশ্ন। আমরা আমাদের দাবি তো পরিষ্কার, আমরা আগেও বলেছি এখনো বলছি যে এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে এবং তার বিচার করতে হবে। যদিও সংবিধানের দোহাই অনেকে দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। সংবিধানে স্পষ্ট করে লেখা রয়েছে যে রাষ্ট্রপতির দায়িত্বভার চলাকালে, জি, কিন্তু তার যারা বিরুদ্ধে কোনো আসলে action নেওয়া যাবে তখন না বা- চাইলেন না, হ্যাঁ? এখন আবার তারাই রাষ্ট্রপতি, এটাই প্রশ্নটা আমাদের, মানে যে সাবেক ওই সময় রাষ্ট্রপতির তারা বিচারে চাইলে এই সরব জিনিসটা কেন? আমাদের জন্য সহজ হয়ে যেত, জি, আরো সহজ করে ফেলতে পারতাম। ওই সময় কোনো রাজনৈতিক দল যদি বাধা দিতেন তাহলে সেটাও জনগণ জানতো যে বিএনপি বাধা দিয়েছে, না, জামাত আমি বাধা দিয়েছে, প্রশ্ন whatever। করছি তারা এখন কেন চাইছে? আমি সেটাই তো আমারও প্রশ্ন, যে ওই সময় তারা চান নাই, ওই সময় তাদের হাতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এখন তো তাদের হাতে অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই, এখন তারা বিরোধী রাজনীতি করতেছে, এখন তারা কেন চাচ্ছে? তাহলে কি এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড বাজে কিনা, এটা তো তারাই বলতে পারবে আসলে। জি, এই ধন্যবাদ প্রশ্নটা তো আমাদেরও। জি, ধন্যবাদ আপনাকে। আর নীলুফার চৌধুরী মনি, যারা আসলে আগে রাষ্ট্রপতির বিচার চায়নি, এখন তারা আবার বিচার চাইছে, একদম সরাসরি বললেন আপনার সহ আলোচক, কেন আবার এখন সাবেক রাষ্ট্রপতির বিচার চাও আপনি? এটা আমারও প্রশ্ন, আমারও প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, যে সবার প্রশ্ন। আমি এই প্রশ্নটা এই জন্য বলছি যে যারা বিচার চায় নাই তখন, যেটা ফারুক বললেন, যে তখন কারা ইন্টারিম সরকার এবং তার একদম কি ভোগী, সুবিধাভোগী, 1 নম্বর সুবিধাভোগী এনসিপি, তারা যদি চাইতো তাহলে তখন তারা কিন্তু একসাথে আন্দোলন করতে পারত। আর আমরা যেটা করেছি সেটা হলো ইন্টারিম সরকার 106-এর মধ্যে ব্র্যাকেটে ঢুকে গিয়ে ব্র্যাকেটবন্দি হয়ে শপথ নিয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা শপথ নিয়েছে এই রাষ্ট্রপতির হাতে। জি, তো রাষ্ট্রপতির হাতে প্রথম 3 দিন যখন সরকার ছিল না, তখন রাষ্ট্রপতিকে তারা যদি উৎখাত করতেন, রাষ্ট্রপতি যদি চলে যেতেন, তাহলে একরকম হতো। কিন্তু যখন আপনি 106-এর মধ্যে ঢুকে গেলেন সংবিধানের মধ্যে, সংবিধানে তখন আর সংবিধানের বাইরে রাষ্ট্রপতিকে যাওয়ার সুযোগ আসলে বাইরে নেই। যাওয়ার আমরা কোনো একটু সুযোগ শুনি নেই। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর কাছে, আপনার কি মনে হয় এখন কেন বিচার চাইছেন, আগে কেন বিচার ছিল না? আলোচনা আপনি শুনলেন, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা হলো এক ধরনের পলিটিক্যাল স্টান্ট। এই স্টান্টটা অনেকে মনে করে এর মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক জনপ্রিয়তা বাড়বে এবং পাবলিক ডোমেইনে তাদের হয়তো একটা স্পেস তৈরি হবে। কিন্তু আমরা জানি যে যে কোনো গণ অভ্যুত্থানে যখন সরকার পরিবর্তন হয়, অনেক সময় সাংবিধানিক বিধান মেনে কিন্তু পরিবর্তনটা করার সুযোগ হয় না, এবং যে কারণে ডক্ট্রিন অফ নেসেসিটির কথাগুলো তখন আসে। যেভাবে বাংলাদেশের এই সাংবিধানিক ক্রাইসিসটা তখন তৈরি হয়েছিল, একটা পার্লামেন্ট ছিল না এবং সেখানে স্পিকার ছিলেন না, অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্বটা যদি চেঞ্জ করতে হয় সেটার জন্য যে ঐক্যমত্য দরকার ছিল, সেই বিশেষ সুযোগটা করে ছিল না। বিএনপি, এনসিপি সহ অন্যান্য আন্দোলনকারী ছাত্রদের মধ্যে, সেই জায়গাটা কিন্তু তখন সেভাবে ছিল না। একটাই জায়গা ছিল, সেটা হলো আমাদের সে সময় ভাঙাচোরা অবস্থায় হলো আমাদের উচ্চ আদালত কাজ করছিল। জি। সুপ্রিম কোর্টের একটা পরামর্শমূলক মতামতের মধ্য দিয়েই কিন্তু এই জায়গাটি তৈরি হয়েছিল। আজকে যারা এগুলো বলছে তারা আসলে আবারও পেছনে ফিরে যেতে চায়। আমাদের এখন সামনে আগানোর সময়, এবং আমাদের নজর রাখতে হবে যে বর্তমান প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবন আচরণে এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যে পরিবর্তন ঘটেছে, আমরা যেটা গানের মধ্য দিয়ে বললো না, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় যায় হারিয়ে, এই গান নিয়ে কেন এত আলাপ হচ্ছে এই কারণেই যে এই গান আমাকে সামনের দিকে যাওয়ার কথা বলছে, আর কিছু লোক এটাকে পেছনে টানার চেষ্টা করছে। যে কারণে আমি শিক্ষা প্রতিমন্ত্রীকে সাধুবাদ জানাই, যিনি বলছেন যে গান গাওয়া তো কোনো অপরাধ না। একদমই তাই। তো ফলে যারা গান গাওয়াকে অপরাধ মনে করে না তাদের চিন্তা একরকম, আর যারা গান গাওয়াকে অপরাধ মনে করে তারাই কিন্তু দেশটাকে আবার পিছনের দিকে নিয়ে যেতে চায়। অর্থাৎ মূল পার্থক্যটা চিন্তার পার্থক্য। এবং এটা বিউটি পাল যথার্থই বলেছে যে সংকীর্ণতা থেকেই সব ধরনের শয়তানির জন্ম হয়। একদমই তাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ হোক সর্বজনীন, সকলের, সব ধর্ম, সব বর্ণের, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাই।